বিসমিল্লাহির রহমানির রহিম। চট্টগ্রাম কলেজে দ্বাদশ শ্রেণীতে অধ্যয়নরত মনোবিজ্ঞান বিষয়ের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং স্বাস্থ্যবিধি মেনেই তোমরা তোমাদের জীবন যাপন করছো, দৈনন্দিন কাজকর্ম করছো। আমি আল্লাহ পাকের অসীম মেহেরবানিতে ভালো আছি এবং স্বাস্থ্যবিধি যথাযথভাবে মানার জন্য আপনার চেষ্টা করছি। আমরা ইতিমধ্যেই আমি সপ্তম অধ্যায়ের উপরে মনোবিজ্ঞান দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায়ের উপরে একটি ক্লাস নিয়েছি। আজকে সপ্তম অধ্যায়ের উপরে আমি দ্বিতীয় ক্লাসটা নেব। তো আমাদের সপ্তম অধ্যায়ের শিরোনাম ছিল মনোবিজ্ঞানের গবেষণা পদ্ধতি। আমরা গত ক্লাসে মনোবিজ্ঞান গবেষণা পদ্ধতি হিসেবে গবেষণা পদ্ধতির কতগুলো সাধারণ বৈশিষ্ট্য সেগুলো নিয়ে কথা বলছি। আজকে আমরা এই গবেষণা পদ্ধতির মধ্যে গবেষণা বা পরীক্ষণ কার্যক্রম পরিচালনা করতে গেলে আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের ভ্যারিয়েবলস বা চলক বা ভেদ্য। আমরা সেই বিষয় নিয়ে আজকে একটু কথা বলবো। এটি আমাদের গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের মনোবিজ্ঞান প্রথম পত্রে আমাদের ব্যবহারিক রয়েছে 2টি এবং মনোবিজ্ঞান দ্বিতীয় পত্রে আমাদের 2টি ব্যবহারিক করতে হবে। অতএব 4টি ব্যবহারিকের ক্ষেত্রেই আমাদের এই পরীক্ষণ বা অভীক্ষণ সংক্রান্ত কাজে আমাদের চলক বা চল সংক্রান্ত বিষয়গুলো আমাদের পরিষ্কার ধারণা রাখতে হবে। তবে আমরা গবেষণাটির কার্যটি সুষ্ঠু এবং সুন্দরভাবে সমাপ্ত করতে পারবো। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমাদেরকে আমি নিয়ে যাচ্ছি আমাদের আজকের মূল ক্লাসে। তাহলে বরাবর নেই, তোমাদের আবার সকলে ফুলের শুভেচ্ছা জানিয়ে তোমাদের সাথে আমি আছি মোহাম্মদ নুর নবী, সহকারী অধ্যাপক, মনোবিজ্ঞান বিভাগ, চট্টগ্রাম কলেজ, চট্টগ্রাম। তাহলে আমি আজকে আমাদের যে শিখন ফল, শিক্ষার্থীরা পাঠ শেষে যেটা শিখতে পারবে সেটা হলো চল এবং চলের শ্রেণীবিভাগ সমূহ সম্পর্কে জানতে পারবে। তাহলে আমরা তাকে ইংরেজি বলি ভ্যারিয়েবলস অ্যান্ড ইটস ক্লাসিফিকেশন। তাহলে চলক বা চলের যে প্রকারভেদ সেই সম্পর্কে আমরা জানবো। তাহলে শুরুতে কিছু কথাবার্তা বলে নিচ্ছি। দেখো, তাহলে আমরা শুরুতেই তাহলে আমি লিখছি, এই পৃথিবীতে সবকিছু পরিবর্তনশীল। ব্যক্তি নিজস্ব বৈশিষ্ট্য এবং পারিপার্শ্বিক উপাদানগুলোর পরিবর্তনের ফলে ব্যক্তির আচরণে কি হয় পরিবর্তন দেখা যায়। তাহলে ব্যক্তির যে নিজস্ব বৈশিষ্ট্য বা পারিপার্শ্বিক উপাদান, এগুলো যখন পরিবর্তন ঘটে, এগুলোর মধ্যে যখন পরিবর্তন আসে, তখন ব্যক্তির আচরণের মধ্যে কি হয় পরিবর্তন দেখা যায়। তাহলে মনোবিজ্ঞানের ভাষায় এই সকল পরিবর্তনশীল বৈশিষ্ট্য, উপাদান এবং এই আচরণকে আমরা চল বলে থাকি। তাহলে এই যে আমাদের যে নিজস্ব বৈশিষ্ট্য অথবা পারিপার্শ্বিক উপাদানগুলো পরিবর্তন, এই পরিবর্তনগুলো অথবা তার ব্যক্তির যে অভ্যন্তরীণ পরিবর্তন বা তার মানসিক বৈশিষ্ট্যগুলো, এই সবগুলো পরিবর্তনকে আমরা এক কথায় কি বলতে পারি, আমরা চলক বা ভ্যারিয়েবল বলতে পারি। কিন্তু দেখো, তাহলে সংক্ষেপে বলতে পারি যা কিছু পরিবর্তনশীল বা যাকে পরিবর্তন করা যায় তাকে চল বা ভেদ্য বলে। তাহলে আবার বলছি, যা কিছু পরিবর্তনশীল যা তাকে চল বা ভেদ্য বলে। এখন আমি যদি বলি যে নিয়মিত ব্যায়াম করার ফলে শরীর সুস্থ থাকে, তাহলে এই যে নিয়মিত ব্যায়াম করার ফলে এই ব্যায়ামটা কখন হবে? এই সকালে ব্যায়ামের কথা বলছি, না বিকেলে ব্যায়ামের কথা বলছি, না এটা কখনকার ব্যায়ামের কথা বলছি? তাহলে এই বিষয়গুলো কি আমরা সময়ের পরিবর্তন করতে পারি, ব্যক্তির অভ্যন্তরীণ পরিবর্তন। এখন কে ব্যায়াম করবে? যে সুস্থ, যে একদম অসুস্থ ব্যক্তি বিছানায় শুয়েছে সে ব্যায়াম করবে, না যে সবাই সুস্থ সে ব্যায়াম করবে? তাহলে এই বিষয়গুলো আমাদেরকে পরিষ্কার করতে হবে। তাহলে এক্ষেত্রে রডিজার, রাস্টন, ক্যাপালটি এবং প্যারিসের মতে তারা চল শব্দটি দ্বারা কতগুলো বৈশিষ্ট্য বুঝিয়েছেন যাকে পরিমাপ করা যায় বা পরিচালনা করা যায়। অর্থাৎ যে ব্যক্তি যে সকল বৈশিষ্ট্যকে পরিমাপ করা যাবে বা পরিচালনা করা যাবে তাকে আমরা সাধারণত ভ্যারিয়েবলস বা চল বলতে পারি। জন সি রাসের মতে বিজ্ঞানীগণ পৃথিবীর যে কোনো পরিমাপযোগ্য বিষয় যা সময়ের সাথে সাথে পরিবর্তিত হয় তাকে চল বলেন। তাহলে পৃথিবীর যে কোনো পরিবর্তিত বিষয় এবং এটা কি পরিমাপ করা যাবে, এই পরিমাপযোগ্য বিষয়টাকে আমরা মনোবিজ্ঞানের ভাষায় কি বলতে পারি, চল বলতে পারি বা ভেদ্য বলতে পারি। ওয়াইনি ওয়াইটেনের মতে গবেষণায় চল হলো কোনো পরিমাপযোগ্য শর্ত, ঘটনা, বৈশিষ্ট্য বা আচরণ সমূহ যা নিয়ন্ত্রণ করা হয় অথবা পর্যবেক্ষণ যোগ্য হয়। তাহলে আমরা যে সকল বৈশিষ্ট্যের কথা বলছি ইতিমধ্যে, এগুলো পরিমাপযোগ্য হতে হবে। এই যে শর্ত, ঘটনা, বৈশিষ্ট্য
বা আচরণ এগুলো যখন পরিমাপযোগ্য হবে এগুলো কিন্তু আমরা সময় আমরা এগুলো নিয়ন্ত্রণ করতে পারি। আমরা দেখব সেগুলোর উপর আমাদের কি আমাদের একটা নিয়ন্ত্রণ থাকে এবং আমরা সেগুলো পর্যবেক্ষণ করতে পারি। এই যে নিয়ন্ত্রণযোগ্য এবং পর্যবেক্ষণযোগ্য এবং পরিমাপযোগ্য বিষয়গুলোই সাধারণত আমরা চল বা আমরা ভেদ্য বা চলক বলতে পারি। এটা ওয়াইটেন সে ব্যাপারে আমাদের ইঙ্গিত দিয়েছেন। এখন পোস্টম্যান ইগান তারা আর একটু ব্যাপারতে চলের কথা বলতে গিয়ে বলছেন যে এই কোনো বৈশিষ্ট্য বা গুণ যার অনেকগুলো মূল্যবান থাকে সাধারণত সেটি চল। যে কোনো বৈশিষ্ট্য বা বলছেন যে এমন কোনো একটি বৈশিষ্ট্য যে বা যার অনেকগুলো মূল্যবান থাকতে পারে। তাহলে এখানে ইংলিশে কি বলছি, ইট ইজ ইন ইটস ব্রডেস্ট সেন্স আ ভ্যারিয়েবল ইজ আ ক্যারেক্টারিস্টিক অর অ্যাট্রিবিউট দ্যাট ক্যান বি that can have that can take an on a number of values, যার অনেকগুলো মূল্যমান থাকতে পারবে। এই মূল্যমানের ভিত্তিতেই এই বৈশিষ্ট্য বা গুণটাকে আমরা ব্যাপকার্থে চল বলতে পারি। তাহলে শিক্ষার্থীবৃন্দ, প্রকৃতপক্ষে পরীক্ষণের চল ব্যবহারের তাৎপর্য বেশি। তাই পরীক্ষণে নিরপেক্ষ নিয়ন্ত্রিত পরিবেশে যে বিশেষ উপাদান, উপকরণ বা আচরণের উপর প্রভাব পর্যবেক্ষণ ও পরিমাপ করা হয় তাকে বা তার প্রভাবকে এবং যেসব পারিপার্শ্বিক উপাদান ও উপকরণকে নিয়ন্ত্রণ করা হয় সেগুলোকে, যেগুলো পরীক্ষণ পাত্রে যেগুলো পরীক্ষণ পাত্রে ঘটে তাদের সবকিছু সাধারণত আমরা চল বলতে পারি। তাহলে শিক্ষার্থীদের একটু খেয়াল করো, অনেক বড় কথা, অত্যন্ত বুঝার বিষয়। পরীক্ষণের চল ব্যবহারের তাৎপর্য বেশি। তাই পরীক্ষণে নিরপেক্ষ নিয়ন্ত্রিত পরিবেশে যে বিশেষ উপাদান, উপকরণ বা আচরণের প্রভাব পর্যবেক্ষণ ও পরিমাপ করা হবে এবং তার প্রভাবকে এবং পারিপার্শ্বিক উপাদান উপকরণকে নিয়ন্ত্রণ করা হবে এবং এগুলো যখন পরীক্ষণ পাত্রে ঘটবে, পরীক্ষণ পাত্রকে আমরা যাদেরকে নিয়ে গবেষণা করি, যাদের উপর আমরা বিশিষ্ট প্রয়োগ করি। তোমরা জানো, তোমরা পদার্থ, রসায়ন ইত্যাদি বিষয় কিন্তু একটা কোনো বিষয় নিয়ে আমাদের গবেষণা করে, কিন্তু আমাদের মনোবিজ্ঞানে আমরা সাধারণত হিউম্যান বিং কে নিয়ে সাধারণত গবেষণা করি, অর্থাৎ মানব আচরণটা উপরে আমরা তার একটা ফলাফল বা একটা প্রভাব দেখতে চাই আমরা। কারণ আমরা যদি বলি শিক্ষণের উপরে ধরো শিক্ষণ, স্মৃতির উপরে শিক্ষণের প্রভাব, এবং আমরা যদি বলছি স্মৃতি সংরক্ষণের উপরে অতি শিক্ষণের প্রভাব। তোমরা বলছো তাৎক্ষণিক স্মৃতির প্রশ্ন নির্ণয়, এই যে তারপরে তোমরা পড়বা তোমাদের যে বেল উপযোজন অভিজ্ঞা প্রশ্নমালার সাহায্যে একজন ব্যক্তির ব্যক্তিত্ব নির্ণয় ইত্যাদি। তারপর আমরা বলতে পারি যে ধরো মুক্ত বনাম নিয়ন্ত্রিত শব্দের সঙ্গে প্রতিক্রিয়াকাল নির্ণয়। তাহলে এই সবগুলোর মধ্যে আমাদের একটা কিন্তু কি আছে, কতগুলো নিয়ন্ত্রিত পরিবেশে আমরা কাজ করে থাকবো। অর্থাৎ কখনো আমরা মুক্ত পর্যায়ে কাজ করবো, কখনো আমরা তাকে নিয়ন্ত্রিত পর্যায়ে কাজ করতে দিব। আমরা দেখতে চাচ্ছি মুক্ত পর্যায়ে তার সময় বেশি লাগে না নিয়ন্ত্রিত পর্যায়ে সময় বেশি লাগে। আমরা দেখতে পাচ্ছি মুক্ত পর্যায়ের প্রভাব বেশি না নিয়ন্ত্রিত পর্যায়ের প্রভাব বেশি। তাহলে আমরা একটা চল, সেই চলকে আমরা চলের আলোকেই আমরা কাজটা করব। উল্লিখিত সংখ্যাগুলো পর্যালোচনা করে, তাহলে উল্লিখিত যে সংখ্যাগুলো সেগুলো পর্যালোচনা করে বলা যায় যে চল হলো এমন একটি ধরনের বৈশিষ্ট্য, গুণ বা অবস্থা যা একই পরিপ্রেক্ষিতে ঘটনার পরিবর্তনের সাথে সাথে বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়ে থাকে। আবার বলছি, চল হলো এমন এক ধরনের বৈশিষ্ট্য, গুণ বা অবস্থা যা একই পরিপ্রেক্ষিতে ঘটনার পরিবর্তনের সাথে সাথে বিভিন্ন অর্থে কি ব্যবহৃত হয়ে থাকে। আচ্ছা, তাহলে বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়ে থাকে, তাহলে এটা একটা বৈশিষ্ট্য বা গুণ যা অবস্থা একই পরিপ্রেক্ষিতে ঘটনার পরিবর্তনের সাথে সাথে বিভিন্ন অর্থে কি ব্যবহৃত হয়ে থাকে। তাহলে আমরা দেখছি শিক্ষার্থী কিন্তু আমাদের পরবর্তী শিক্ষণফল ছিল চলের প্রকারভেদ। তাহলে আমরা মনোবিজ্ঞান ভাষায় সাধারণত 4 ধরনের চল নিয়ে কাজ করে থাকি। কয় ধরনের চল নিয়ে কাজ করি? 4 ধরনের। তাহলে একটা হলো অনির্ভরশীল চল, একটা নির্ভরশীল চল, আর তৃতীয় হলো মধ্যবর্তী বা অন্তর্বর্তী চল, পরটা বাহ্যিক চল। তাহলে এই 4 ধরনের চল নিয়ে আমি তোমাদের সঙ্গে কথা বলবো, আমি আশা করি তোমরা মনোযোগ দিয়ে শুনবে। তাহলে শুরুতে আসছে আমাদের অনির্ভরশীল চল, যাকে আমরা বলি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। হ্যাঁ, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বা অনির্ভরশীল চল। লক্ষ্য করো, পরীক্ষণকারী পরীক্ষণ পাত্রের উপর যে চলের প্রভাব লক্ষ্য করেন, হ্যাঁ, পরীক্ষণকারী পরীক্ষণ পাত্রের উপর যে চলের প্রভাব
পরীক্ষণকারী পরীক্ষণ পাত্রের উপর যে জলের প্রভাব লক্ষ্য করেন তাই হলো কি অনির্বাচিত জল। এটি উদ্দীপক জল বা নির্বাপক জল নামে পরিচিত। তাহলে মনে পড়ে তোমাদের এমসিকিউতে আসতে পারে যে সাধারণত উদ্দীপক জল কোনটি বা উদ্দীপককে কোন ধরনের জল বলা হইতে পারে। তাহলে আমরা উদ্দীপককে আমরা অনির্বাচিত জল বলতে পারি। তাহলে পরীক্ষণকারী পরীক্ষণ পাত্রের উপর যে জলের প্রভাব লক্ষ্য করেন তাই হলো অনির্বাচিত জল। তোমাদেরকে একটু পরে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি, তোমরা একটু সাদা মাঠে ভাবে জেনে নাও। এটি অনির্বাচিত জলকে আমরা উদ্দীপক জল বা নির্বাপক জল নামে আমরা অভিহিত করতে পারি। ওয়াইনি ওয়াইটিনের মতে একটি অনির্বাচিত জল হলো এমন একটি শর্ত বা ঘটনা যা একজন পরীক্ষণকারী পরিবর্তন করে অন্য জলের উপর প্রভাব লক্ষ্য করে। তাহলে আমরা আবার বলছি, অনির্বাচিত জল হলো এমন একটি শর্ত বা ঘটনা যা একজন পরীক্ষণকারী যিনি গবেষণা করবেন বা একজন গবেষক পরিবর্তন করে কি করে অন্য জলের উপর প্রভাব লক্ষ্য করবেন। তাহলে আমরা এইটি সংজ্ঞাটা জেনেছি, আমরা উদাহরণের সাহায্যে আমরা বেশ সে বিষয়টি পরিষ্কার করব। একটু ইংলিশে কি বলছি, an independent variable is a condition or event that an experimenter varies in order to see its impact on another variable. কি বলছে, an independent variable is a condition or event। তাহলে একটা অনির্বাচিত হলো এক ধরনের কি অবস্থা বা শর্ত বা ঘটনার কথা বলছি, যেটা একজন পরীক্ষক কি করেন একটা অন্য জলের প্রভাব দেখার জন্য এটা কি প্রয়োগ করে থাকেন। তাহলে ক্লিফোর্ড টি মর্গান এবং তার সাথীরা অনির্বাচিত জলকে সংজ্ঞায়িত করতে গিয়ে বলছেন এটি হলো এমন একটি জল যেটা পরীক্ষণকারী কর্তৃক নির্ধারিত হবে এবং সে পরীক্ষণকারী কর্তৃক নির্ধারিত সেই সকল শর্ত যা আচরণের উপর কি করে প্রভাব বিস্তার করে থাকে। তাহলে আমরা বলছি একটি অনির্বাচিত জল হলো পরীক্ষণকারী কর্তৃক নির্ধারিত সেই সকল শর্ত যা আচরণের উপর কি করে প্রভাব বিস্তার করে থাকে। আমরা এখনো কথা বলছি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল নিয়ে। আমি একটু নিচে যদি বলি, একটু সংজ্ঞাটা যেটা দিয়েছি, তাহলে an independent variable is a condition, এটা একটা সেট অর সিলেক্টেড বাই এন এক্সপেরিমেন্টার। একজন পরীক্ষক যে কতগুলা শর্তকে যুক্ত করবে বা নির্ধারণ করবে কি করতে, যে এটা কোনো প্রভাব আছে কিনা অন্য জলের উপরে, অন্য আচরণের উপরে তার কোনো প্রভাব পড়ে কিনা এটি দেখবার জন্য সে কি করে একটি জলের প্রভাব দেখতেছেন অন্য জলের উপরে, অন্য একটা বিষয়ের উপরে দেখতেছেন। এটা বলছেন ইন্ট্রোডাকশন টু সাইকোলজি, টাটা ম্যাকগ্র-হিল পাবলিশিং কোম্পানি লিমিটেড, 1993, পেজ নাম্বার 9 জিনিসটা দেওয়া আছে। তাহলে আমরা অনির্বাচিত জলের কথা আর কিছু বলতে পারি, গবেষক প্রাণী আচরণের উপর যে সকল জলের প্রভাব লক্ষ্য করেন সেই সকল জল হচ্ছে অনির্বাচিত জল। আবার বলছি, গবেষক কি প্রাণীর আচরণের উপরে যে সকল জলের প্রভাব লক্ষ্য করবেন সেই সকল জল হবে কি অনির্বাচিত জল। তাহলে গবেষক প্রাণী কিছু আচরণ থাকবে, এই আচরণগুলোর প্রভাব তিনি দেখতে চাচ্ছেন, কার উপর দেখতে চাচ্ছেন সেটা হবে আমাদের অনির্বাচিত জল। এখানে গবেষক কি করবেন, তার ইচ্ছা মতো অনির্বাচিত জলকে হ্রাস বা বৃদ্ধি করে থাকেন। আর আমি যখন বলি যে ধরো শিক্ষণের উপরে স্মৃতির প্রভাব, এখন আমি কতক্ষণ শিক্ষণ করবো, এই যে শিক্ষণের সময়টা হ্রাস বৃদ্ধি, আমি কি বেশিক্ষণ ধরে পড়বো, আমি কতক্ষণ ধরে পড়বো, কতক্ষণ ধরে পড়লে কি সময় আমার স্মৃতি থাকবে, সংরক্ষিত হবে। তাহলে এগুলো আমাদেরকে অবশ্যই গবেষক তার ইচ্ছা অনুযায়ী কি করবে, এগুলো পরিবর্তন করবে। তিনি 3 ঘন্টা একজন শিক্ষার্থীকে একটা কিছু শিখতে দিয়েও তার স্মৃতির প্রভাব দেখতে পারেন, আবার 6 ঘন্টা দিয়েও দেখতে পারেন, আবার 1 ঘন্টা সময় দিয়েও সেটা দেখতে পারেন। তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই উদ্দীপকের প্রতি প্রাণীর প্রতিক্রিয়া নিয়ে গবেষণা করেন। আবার বলছি, তাই বেশিরভাগ ক্ষেত্রেই উদ্দীপকের প্রতি প্রাণীর প্রতিক্রিয়া কি করেন গবেষকরা কি করেন গবেষণা করে থাকেন। আচ্ছা, একজন এই জন্য মনোবিজ্ঞানের গবেষণা সাধারণত অনির্বাচিত হলো কি উদ্দীপক। আমি একটু আগে বলছি যে মনোবিজ্ঞানের গবেষণা সাধারণত অনির্বাচিত হলো কি উদ্দীপক। তাহলে মনোবিজ্ঞানের গবেষণায় অনির্বাচিত চল হলো প্রাকৃতিক উদ্দীপক যা ইন্দ্রিয় সমূহের উপর কি করে আলোড়ন সৃষ্টি করতে সক্ষম। তাহলে প্রাকৃতিক উদ্দীপক যা ইন্দ্রিয় সমূহের উপর আলোড়ন সৃষ্টি করতে সক্ষম। আমরা এই জন্য কি করি, মনোবিজ্ঞানের গবেষণায় আমরা সাধারণত শব্দ, আলোকরশ্মি, বিদ্যুৎ প্রবাহ ইত্যাদিকে আমরা উদ্দীপক বা অনির্বাচিত চল হিসেবে আমরা কি করি ব্যবহার করে থাকি। কি পরিমাণ শব্দ, কি পরিমাণ আলোকরশ্মি অথবা বৈদ্যুতিক প্রবাহ ইত্যাদি কি পরিমাণ তার উপরে প্রভাব বিস্তার করে থাকে। আচ্ছা, আমরা কথা বলছি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল নিয়ে। উদাহরণ কি, যে সকল শিক্ষার্থী, আমি একটু আগে বলছি তোমাদের উদাহরণ দিয়ে পরিষ্কার করে দিচ্ছি, যে সকল শিক্ষার্থী কি করেন নিয়মিত শ্রেণী কার্যক্রমে অংশগ্রহণ করে তাদের ফলাফল অপেক্ষাকৃত ভালো হয়। আচ্ছা, আমি আবার বলছি, যে সকল শিক্ষার্থী নিয়মিত শ্রেণী কার্যক্রমে অংশগ্রহণ করে
তাদের ফলাফল কি অপেক্ষাকৃত ভালো হয়। তাহলে এখন আমি এখানে বলছি অনির্বাচিত দলটা কি, এখানে শিক্ষার্থীদের নিয়মিত শ্রেণী কার্যক্রমে অংশগ্রহণ, শিক্ষার্থীদের নিয়মিত শ্রেণী কার্যক্রমে অংশগ্রহণ। এখন শিক্ষার্থীদের নিয়মিত শ্রেণী কার্যক্রমে অংশগ্রহণটা কি উপরে কি তার ফলাফলটা নির্ভর করবে। এখন নিয়মিত শ্রেণী কার্যক্রম কতটুকু নিয়মিত হবে, সে কি 100% ক্লাস করবে, আবার সে ক্লাস করে ক্লাসে অনিয়মিত থাকবে, অমনোযোগী থাকবে, অথবা সেই ক্লাস করেও মানে ক্লাসের বিষয়গুলো সে ধরছে না বা ক্লাসের প্রতি তার আন্তরিকতা নেই, তাহলে এখানে অনেকগুলো বিষয় কাজ করে। তাহলে শিক্ষার্থীদের যে নিয়মিত শ্রেণী কার্যক্রম এটি হলো কিন্তু আমাদের অনবিশিষ্ট। এর উপর নির্ভর করবে আমাদের কি, অর্থাৎ একজন গবেষক দেখতে চাচ্ছেন যে শিক্ষার্থীদের নিয়মিত শ্রেণী কার্যক্রম করলে তার ফলাফলের উপরে কোনো প্রভাব পড়ে কিনা। তাহলে এই যে ফলাফলের উপরে কোনো প্রভাব পড়ে কিনা এটা দেখবার জন্য তিনি এই ধরনের গবেষণা কার্য কি হাতে নিতে পারেন বা এই ধরনের গবেষণা কার্য তিনি চালিয়ে দিতে পারেন। তাহলে আমরা এখন পরীক্ষণবাদের প্রকারভেদ আমরা যেহেতু বলছি এখানে দুটো পরিস্থিতি, একটা আমরা বলছি নিয়ন্ত্রিত পরিবেশ, আর একটা বলছি আমরা তাকে একটা পরীক্ষণ পরিবেশে আমরা কাজটা করাতে পারি। তাহলে কোনো পরীক্ষণে একটি অনির্বাচিত স্থলের প্রভাব নিরূপণ করার জন্য পরীক্ষণকারী পরীক্ষণ পাত্রদের দুদলে ভাগ করেন। কোনো পরীক্ষণে একটি অনির্বাচিত স্থলে প্রভাব নিরূপণ করার জন্য পরীক্ষণকারী পরীক্ষণ পাত্রদের দুদলে ভাগ করেন। কেমন, যাদের অনির্বাচিত স্থল নিরিখে তাদেরকে দুবার মূল্যায়ন করা হয়। তাহলে অনির্বাচিত স্থল প্রভাব নিরূপণ করার জন্য আমরা পরীক্ষণ পাত্রকে কয়টা দলে ভাগ করতে পারি, দুটি দলে ভাগ করতে পারি, যাকে আমরা মনোবিজ্ঞান ভাষায় বলতে পারি পরীক্ষণ দল বা এক্সপেরিমেন্টাল গ্রুপ, নিয়ন্ত্রিত দল বা কন্ট্রোল গ্রুপ। তাহলে আমরা পরীক্ষণ দল উপরে আমরা প্রভাবটা দেখতে পাচ্ছি, আর নিয়ন্ত্রিত দল উপরে কি আমরা সেই স্বাভাবিক অবস্থাটা আমরা দেখতে পাচ্ছি। পরীক্ষণ দল কি, পরীক্ষণ দল হলো সেই সকল পরীক্ষণ পাত্র নিয়ে গঠিত, আবার বলছি শিক্ষার্থী বিন্দু, পরীক্ষণ দল হলো কি সেই সকল পরীক্ষণ পাত্র নিয়ে গঠিত হয় যা অনির্বাচিত স্থলের নিরিখে কিছু বিশেষ ব্যবস্থা পেয়ে থাকে। কেমন, পরীক্ষণ দল হলো সেই সকল পরীক্ষণ পাত্র নিয়ে গঠিত যারা অনির্বাচিত স্থলের নিরিখে কিছু বিশেষ ব্যবস্থা কি পেয়ে থাকে। আচ্ছা, আর নিয়ন্ত্রিত দল কি হবে, নিয়ন্ত্রিত দল হলো অন্যদিকে একই ধরনের পরীক্ষণ পাত্র নিয়ে গঠিত, কিন্তু পরীক্ষণ দল যে বিশেষ ব্যবস্থা পেয়ে থাকে তা তারা পায় না। আবারও বলছি, তাহলে পরীক্ষণ দল হলো সেই সকল পরীক্ষণ পাত্র নিয়ে গঠিত যারা অনির্বাচিত স্থলের নিরিখে কিছু বিশেষ ব্যবস্থা পেয়ে থাকে, কিছু বিশেষ ব্যবস্থা কি পেয়ে থাকে। আর নিয়ন্ত্রিত দল কি, অন্যদিকে একই ধরনের পরীক্ষণ পাত্র নিয়ে গঠিত, কিন্তু পরীক্ষণ দল যে বিশেষ ব্যবস্থা পেয়ে থাকে তা তারা কি পায় না। তাহলে আমরা দেখছি নিয়ন্ত্রিত দল কথা বলছি এখানে। উপরে উদাহরণ দিকে তাকালে আমরা দেখতে পাই যে একদল শিক্ষার্থী পরীক্ষণ পাত্র দ্বারা বলছি নিয়মিত শ্রেণী কার্য অংশগ্রহণ করবে, পক্ষান্তরে অন্য দল শিক্ষার্থী নিয়মিত শ্রেণী কার্যক্রমে অংশ নেবে না। তাহলে যেই দল শিক্ষার্থী নিয়মিত শ্রেণী কার্যক্রমে অংশগ্রহণ করবে তাকে আমরা বলবো পরীক্ষণ পাত্র, আর যারা পরীক্ষণ নিয়মিত শ্রেণী কার্যক্রমে অংশগ্রহণ করবে না তাদেরকে আমরা বলবে আরেকদল শিক্ষার্থী শ্রেণী কার্যক্রমে অংশ নেবে না, এরাও কিন্তু আমাদের পরীক্ষণ পাত্র। কিন্তু যে দল নিয়মিত শ্রেণী কার্যক্রমে অংশগ্রহণ করবে তাদেরকে আমরা বলবো পরীক্ষণ পাত্র, আর যে দল নিয়মিত শ্রেণী কার্যক্রমে অংশগ্রহণ করবে না তাদেরকে আমরা নিয়ন্ত্রিত দল বলে। মূলত পরীক্ষণ পাত্র উভয় আমাদের পরীক্ষণ পাত্র, একটা আমাদের পরীক্ষণ দল আর একটা আমাদের নিয়ন্ত্রিত দল, দুটো আমাদের কিন্তু পরীক্ষণ পাত্র, খেয়াল রাখবে শিক্ষার্থী বিন্দু। তাহলে এবার চলে আসছি আমরা নির্ভরশীল স্থলের ক্ষেত্রে। নির্ভরশীল স্থলটা আমরা কি বলবো, যেই স্থলকে তার উপস্থিতি বা সৃষ্টির জন্য অন্য কোনো স্থল নির্ভর করতে হয়। শিক্ষার্থী পরিষ্কার আমাদের কাছে যে স্থলকে তার উপস্থিতি বা সৃষ্টির জন্য অন্য কোনো স্থলের উপর কি করতে হয়, নির্ভর করতে হয়, তাকে নির্ভরশীল স্থল বা অপেক্ষিক স্থল বলা হয়। নির্ভরশীল স্থল বা একটু ভুল আছে, একটা নির্ভরশীল স্থল বা অপেক্ষিক স্থল বলা হয়। দেখো, তাহলে যে স্থলকে তার উপস্থিতি বা সৃষ্টির জন্য অন্য কোনো স্থলের উপর কি করতে হবে, নির্ভর করতে হয়, তাকে নির্ভরশীল স্থল বা অপেক্ষিক স্থল বলা হয়। ওয়াইটেনের মতে কি বলছে, নির্ভরশীল স্থল হলো সেই স্থল যা অনির্ভরশীল স্থল প্রয়োগের ফলে প্রভাবিত হয় বলে মনে করা হয়। তার নির্ভরশীল স্থল হলো সেই স্থল যা অনির্ভরশীল স্থল প্রয়োগের ফলে প্রভাবিত হয় বলে মনে করা হয়। আবার বলছি, তাহলে আমরা এখানে অনির্ভরশীল প্রয়োগের ফলে যে স্থলটা হবে সেটাকে আমরা বলবো কি নির্ভরশীল বলবো। এখানে বলি দ্য ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইজ দ্য ভেরিয়েবল। তাহলে নির্ভরশীল স্থল হলো সেটা হচ্ছে স্থল দ্যাট ইজ থট, যাকে ভাবা হয়
to be affected যা প্রভাবিত হতে পারে by the manipulation of independent variable or the অনির্ভরশীলের ম্যানিপুলেশন অনির্ভরশীলের প্রয়োগের ফলে অনির্ভরশীল প্রয়োগের ফলে তার যে প্রভাবটা নির্ভরশীল যে অনির্ভরশীল প্রয়োগের ফলে যে প্রভাবটা আমরা পাবো সেটাকে আমরা সাধারণত কি নির্ভরশীল বলবো। তাহলে আমরা আগের উদাহরণে কি বলছি, যে সকল শিক্ষার্থী নিয়মিত শ্রেণী কার্যক্রমে অংশগ্রহণ করবে তাদের ফলাফল অপেক্ষাকৃত ভালো হবে। তাহলে আমরা বলছি শিক্ষার্থী নিয়মিত অংশগ্রহণ শ্রেণী কার্যক্রম এরা আমাদের কি অনির্ভরশীল বলছি, কারণ এদের উপর ডিপেন্ড করবে পরীক্ষা ভালো ফলাফল হওয়া বা না হওয়ার ব্যাপারটা। এখানে একটি সংজ্ঞা দিচ্ছি, কোনো পরীক্ষণে কোনো ব্যক্তি বা প্রাণীর আশ্রয় হলো নির্ভরশীল চল। তাহলে কোনো পরীক্ষণে কোনো ব্যক্তি বা প্রাণীর আশ্রয় হলো কি নির্ভরশীল চল। আবার বলছি, তাহলে কোনো পরীক্ষণে কোনো ব্যক্তি বা প্রাণীর আশ্রয় হলো কি নির্ভরশীল চল। The dependent variable is the behavior of the person or the animal in the experiment. কেমন? তাহলে কোনো পরীক্ষণে কোনো ব্যক্তি বা প্রাণীর আচরণ হলো নির্ভরশীল চল কি বলো, তাহলে the dependent variable is the behavior। তাহলে নির্ভরশীল চল হলো এমন একটা আচরণ কার সে ব্যক্তির অথবা প্রাণীর ইন দ্য এক্সপেরিমেন্ট পরীক্ষণে যে আচরণটা সাধারণত আমরা দেখতে চাই। নির্ভরশীল অনির্ভরশীল চল পরিবর্তনের সাথে সাথে প্রাণীর আচরণে যেসব পরিবর্তন ঘটে সেগুলোকে বলা হয় নির্ভরশীল চল। অনির্ভরশীল চল পরিবর্তনের সাথে সাথে প্রাণীর আচরণে যেসব পরিবর্তন ঘটে সেগুলোকে বলা হয় কি নির্ভরশীল চল। মনোবিজ্ঞানের গবেষণায় জীবের প্রতিক্রিয়া বা সহায় হলো কি নির্ভরশীল চল। তাহলে আমরা বলছি তাহলে জীবের প্রতিক্রিয়া বা সহায় হলো কি আমাদের নির্ভরশীল চল, এবং এটা প্রাণীর আচরণের মধ্যে যে সকল পরিবর্তন ঘটে সেই পরিবর্তন সময় আমাদের কি নির্ভরশীল চল। তাহলে আমরা একটু আগের উদাহরণ দিয়ে লক্ষ্য করি। আগের উদাহরণ আমরা কি বলছি, যে সকল শিক্ষার্থী নিয়মিত শ্রেণী কার্যক্রমে অংশগ্রহণ করবে তাদের ফলাফল কি হবে অপেক্ষাকৃত ভালো হবে। আবারও বলছি, যে সকল শিক্ষার্থী নিয়মিত শ্রেণী কার্যক্রমে অংশগ্রহণ করবে তাদের ফলাফল অপেক্ষাকৃত ভালো হবে। তাহলে এখানে কে কার উপর নির্ভর করে, তাহলে দুটো বিষয়, একটা হলো নিয়মিত শ্রেণী কার্যক্রমে অংশগ্রহণ করা, আর একটা হলো কি তোমার ফলাফল কি ভালো হওয়া। তাহলে দুটো বিষয়ের মধ্যে কে কার উপর নির্ভর করে। দেখো আমরা একটু যদি বলি শ্রেণী কার্যক্রমে নিয়মিত অংশগ্রহণ করলে কি হবে, তাহলে আমরা দেখো যদি বলি যে সকল শিক্ষার্থী নিয়মিত শ্রেণী কার্যক্রমে, দেখো শিক্ষার্থী শিক্ষার্থী নিয়মিত শ্রেণী কার্যক্রমে অংশগ্রহণ করবে এতটুকু। তাহলে শিক্ষার্থী নিয়মিত শ্রেণী কার্যক্রমে অংশগ্রহণ করে তাহলে তাদের ফলাফল অগ্রগতি ভালো হবে। তাহলে এই যে ফলাফল অগ্রগতি ভালো হওয়াটা, এই ভালো হওয়াটা ডিপেন্ড করবে কার উপরে, দেখো এই ভালো হওয়াটা ডিপেন্ড করবে তার নিয়মিত শ্রেণী কার্যক্রমে অংশগ্রহণের উপরে। দেখো নিয়মিত শ্রেণী কার্যক্রমে অংশগ্রহণ করবে তারা, তাদের ফলাফলটা অপেক্ষাকৃত কি হবে অপেক্ষাকৃত এই তাদের ফলাফলটা অপেক্ষাকৃত ভালো হবে। কেমন একটু দেখে নাও, আমি আবার একটু তোমাদের দেখাচ্ছি। তাহলে এই যে পরীক্ষণে ফলাফল ভালো হওয়া, এই ফলাফলটা অপেক্ষাকৃত ভালো হওয়াটা ডিপেন্ড করবে কার উপরে, কি ডিপেন্ড করবে নিয়মিত শ্রেণী কার্যক্রমে কি অংশগ্রহণের উপর ডিপেন্ড করবে। আচ্ছা, এখন নিয়মিত যদি শ্রেণী কার্যক্রমে অংশগ্রহণ করে তাহলে কি হবে তাদের ফলাফলটা অপেক্ষিত ভালো হবে। তাহলে দুটো বিষয় আমরা আগের উদাহরণে পেয়েছি, নিয়মিত শ্রেণী কার্যক্রমে অংশগ্রহণটার নাম হবে আমাদের অনির্ভরশীল চল, আর এই অনির্ভরশীল চলে কার উপর নির্ভর করবে, এটা নির্ভর করবে পরীক্ষার্থী, এইটার উপর নির্ভর করবে পরীক্ষার্থীর ফলাফলটা। তাহলে নির্ভরশীল চল এখানে আমরা বলতে পারি পরীক্ষার্থীদের ফলাফল। তাহলে পরীক্ষার্থীর ফলাফলটাকে আমরা এখানে নির্ভরশীল চল আমরা বলতে পারি। তাহলে আমরা বলতে পারি নির্ভরশীল চল হলো পরীক্ষার্থীর ফলাফল, অর্থাৎ শ্রেণী কার্যক্রমে নিয়মিত অংশগ্রহণের উপর প্রভাব নির্ভর করছে কিনা। আচ্ছা, তাহলে শিক্ষার্থীবৃন্দু আমরা ইতিমধ্যে এই নির্ভরশীল চল এবং অনির্ভরশীল চল আমি তোমাদের সামনে উপস্থাপন করেছি। আমি আরেকটি কথা বলবো, তাহলে দেখো এই চল অনির্ভরশীল ও সরি, তাহলে আমরা আজকে এখানে পর্যন্ত থাকি। তাহলে আমরা আজকের ক্লাসে দুটো চল নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করছি।
একটি নির্ভরশীল চল এবং কি আরেকটি অনির্ভরশীল চল। তাহলে আমরা অনির্ভরশীল সম্পর্কে অনেকগুলো জেনেছি, অনির্ভরশীল কিভাবে হতে পারে, আবার নির্ভরশীল সম্পর্কে আমরা জেনেছি, উদাহরণের মাধ্যমে আমরা সেটা পরিষ্কার করার চেষ্টা করছি। শিক্ষার্থী তোমরা নিয়মিত পড়বে, আমাদের যেই মনোবিজ্ঞান বই আছে নিরঞ্জন সরকারের, অথবা আমাদের যেই আমিনুল হক স্যারের বই আছে, বইগুলো দেখলে তোমরা এই বিষয়ের সম্পর্কে পরিপূর্ণ ধারণা পাবে। তোমরা বইগুলোর সাথে সম্পর্ক রাখবে এবং ভালো করে পড়বে। আসন্ন পরীক্ষায় তোমাদের এগুলো অনেক কাজে লাগবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো তোমাদের পরীক্ষণ সংক্রান্ত কাজে এগুলো সবচেয়ে বেশি প্রয়োগ। অতএব বিষয়গুলো পরিষ্কার করে রাখবে। এটা তাহলে তোমাদেরকে আমি আর সামনে যাচ্ছি না, তোমাদেরকে তাহলে তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে তোমরা লিখে রাখবে। আমরা যদি ভার্চুয়াল ক্লাস নিতে হয় আর একটু, তাহলে আমরা সেই ক্লাসে পরিষ্কার করবো, অথবা যেমন ম্যানুয়ালি ক্লাস ফিজিক্যালি ক্লাস করার সুযোগ পাই, তাহলে তোমাদের সাথে অনেক বেশি কথা বলতে, অনেক বেশি ক্লাসটা আনন্দদায়ক হবে। সেই আনন্দদায়ক ক্লাসের অপেক্ষায় আমরা আছি। আমরা বিশ্বকরোনা মুক্ত হোক এই প্রত্যাশা করি। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক, বিপদ মুক্ত রাখুক, সবাই যেন সুস্থ থাকতে পারি সেই চেষ্টা নিজ থেকেই করতে হবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই প্রত্যাশা করেই আমাদের আজকের জন্য আমরা এখানে শেষ করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলের স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং যেখানে আসো সেখানে তোমরা পরিবার পরিজনকে সুস্থ রাখার চেষ্টা করবে, নিজে সুস্থ থাকবে, পরিবার পরিজনদেরকেও সুস্থ রাখার কি করবে চেষ্টা করবে। ধন্যবাদ সকলকে, সকল ভালো থাকবে। আসসালামু আলাইকুম।